প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমায় থাকবে 50 মিনিট। তোমায় থাকবে ভৌত পরিবেশ থেকে তারপরে বিষয় থাকবে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া থেকে, আর থাকবে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া তড়িতের রাসায়নিক প্রভাব, আর থাকবে প্রাকৃতিক ঘটনা তার বিশ্লেষণ, আর থাকবে মানুষের খাদ্য উপাদান। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। প্রতিটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের মোট 5 নম্বর থাকবে। ভালো করে সিলেবাসটা দেখে নাও। রিস্ক নিয়ে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, তাপমাপার সিজিএস এককটি হলো ক্যালোরি, জুল, কেলভিন না কিলো জুল। উত্তর হবে ক্যালোরি। প্রশ্ন, কোনটি তাপের কুপরিবাহী পদার্থ? তামা, অ্যালুমিনিয়াম, গ্রাফাইট না কাঁচ? উত্তর হবে কাঁচ। প্রশ্ন, অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া ঘটে সিনেমা হলে, স্টুডিওর ডার্ক রুমে, বাজারে না প্লেনে? উত্তর হবে স্টুডিওর ডার্ক রুমে। প্রশ্ন, ক্যাটালেজ একটি জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, উদ্দীপক না প্রভাবক? উত্তর হবে জৈব অনুঘটক। প্রশ্ন, বরফ গরলের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার কেজি, 80 জুল পার কেজি? উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো হাইড্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প না নাইট্রোজেন? উত্তর হবে হাইড্রোজেন। প্রশ্ন, ম্যালেরিয়া কথাটির অর্থ হলো খারাপ বায়ু, ভালো বায়ু, দূষিত বায়ু, প্রবাহিত বায়ু? উত্তর হবে খারাপ বায়ু। প্রশ্ন, ঝড়ে মেঘের উচ্চতা 5 থেকে 6 কিমি, 12 থেকে 13 কিমি, 50 থেকে 60 কিমি, 1 কিমি? উত্তর হবে 12 থেকে 13 কিমি। দুই দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, লিন তাপের এসআই একক কি? উত্তর লিখবে জুল পার কেজি। প্রশ্ন, খাবার সোডা কী প্রকার যৌগ? উত্তর হবে আয়নীয় যৌগ। প্রশ্ন, জারণে অক্সিজেন ছাড়াও আর কোন মৌলের সংযোজন ঘটতে পারে? উত্তর হবে ক্লোরিন। প্রশ্ন, বাড়ির রান্নাঘরে থাকে এমন একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো? উত্তর লিখবে খাদ্য লবণ বা NaCl। প্রশ্ন, এইডসের জন্য দায়ী ভাইরাসটির নাম কি? উত্তর হবে HIV। তাহলে এইডসের জন্য দায়ী ভাইরাসটি হচ্ছে HIV। তিনি তাকে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর দেওয়া যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নে মান রয়েছে 3 করে, 3 × 3 = 9। প্রথম প্রশ্ন, লিন তাপ কাকে বলে? তার সঙ্গে হচ্ছে হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন? একক ভরের কোনো পদার্থের এটা উষ্ণতা হবে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলা হয়। প্যারা চেঞ্জ করে লিখবে স্পিরিট উদ্বায়ী তরল হাওয়ায় হাতে ঢালার সঙ্গে সঙ্গে দ্রুত বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে টেনে নেয়, তাই হাত থেকে তাপ বেরিয়ে যায় বলে হাতে ঠান্ডা লাগে। পর হচ্ছে শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? তার সঙ্গে হচ্ছে পিতলের কলসির তুলনায় মাটির কলসির জল ঠান্ডা হয় কেন? উত্তর লিখবে উল ফাঁপা, তাই এর মধ্যে বায়ু আবদ্ধ থাকে। বায়ু তাপের কুপরিবাহী, তাই দেহের তাপ উলের তৈরি পোশাকের মধ্যে দিয়ে বাইরে প্রবাহিত হতে পারে না। দেহ থেকে তাপ বেরোতে পারে না বলে আমাদের শীত করে না, তাই আমরা শীতকালে উলের তৈরি পোশাক পরি। মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে এবং ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে। সেই চুইয়ে আসা জল বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় লিন তাপ কলসির জল থেকে সংগ্রহ করে, ফলে কলসির জল ঠান্ডা হয়। কিন্তু পিতলের কলসির গায়ে ছিদ্র না থাকায় এইরূপ ঘটনা ঘটে না। পর হচ্ছে অনুঘটক কাকে বলে? উদাহরণ দাও। অনুঘটকের বৈশিষ্ট্যগুলো লেখো। যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাদের অনুঘটক বলে। যেমন KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতির বিয়োজন বিক্রিয়ায় MnO2 অনুঘটক হিসাবে কাজ করে। তা হচ্ছে অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। 1, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগ বাড়ায়। 2, বিক্রিয়া শেষে অনুঘটক অপরিবর্তিত থাকে। 3, একই অনুঘটক সব রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়াতে পারে না। কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে জানতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখে জানা যায় না। পরে হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে? তার সঙ্গে খাদ্য লবণ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? 1+2 উত্তর দেখে নাও।
তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। প্যারা চেঞ্জ করে লিখবে ক্ষাদ্র লবণ বা সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। এর কঠিন ক্লাসে Na+ ও Cl- আয়নগুলির মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করা এরা মুক্তভাবে চলাচল করতে পারে না, তাই কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নগুলির মধ্যে আকর্ষণ বল কমে যাওয়ার দরুন এরা মুক্তভাবে চলাচল করতে পারে, তাই গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় ক্ষাদ্র লবণ তড়িৎ পরিবহন করে। পরে হচ্ছে বজ্রপাতের সময় বিপজ্জনক স্থান কোনগুলি, তাছাড়া তড়িৎ স্ফুলিঙ্গ কীভাবে সৃষ্টি হয়। 1+2 উঁচু গাছ, টেলিগ্রাফ, টেলিফোন পোস্ট, উঁচু মাটির দেওয়াল ইত্যাদি বজ্রপাতের সময় বিপজ্জনক স্থান। প্যারা চেঞ্জ করে লিখবে ভিন্নধর্মী আধানে আহিত দুটি বস্তুকে কাছাকাছি রাখলে এদের মাঝে থাকা বায়ুর কণাগুলি আবেশের দারুণ আয়নিত হয়। এগুলি ভিন্নধর্মী আধানযুক্ত বস্তুর দিকে ব্র্যাকেটের মধ্যে লিখবে ধনাত্মক আয়নগুলি ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে এবং ঋণাত্মক আয়নগুলি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে ব্র্যাকেট ক্লোজ। গতিশীল হওয়ার সময় যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তার দরুন বায়ু কণাগুলি উত্তপ্ত হয়ে আলোর বিকিরণ করে এবং কণাগুলির কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। একেই আমরা তড়িৎ স্ফুলিঙ্গ বলে থাকি। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। এটা খারিফ হবে। একটি খারিফ ফসল হলো গম, ভুট্টা, ছোলা না শস্য। উত্তর হবে ভুট্টা। প্রশ্ন চায়ে উদ্দীপক উপাদানটি হলো উত্তর হবে ট্যানিন। পরে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে তৈরি হয়। উত্তর হবে ডিম পোনা। পরে হচ্ছে ডিম উৎপাদনকারী জাতের একটি মুরগি হলো উত্তর হবে লেগহর্ন। পরে হচ্ছে 2-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। প্রথম আগাছানাশক কি? উত্তর লিখবে যেসব রাসায়নিক ফসলের ক্ষতি না করে অপ্রয়োজনীয় উদ্ভিদের ক্ষতি করে তাদের আগাছানাশক বলে, যেমন 2,4-D ডালাপোনা, পি ক্লোরাম। পরে হচ্ছে গোল্ডেন রাইস কি? গোল্ডেন রাইস হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে তৈরি জেনেটিক্যালি মডিফাইড শস্য যা ভিটামিন এ এর অভাব পূরণ করে। পরে হচ্ছে মুরগি পালনের আধুনিক পদ্ধতির নাম লেখো। তো লিখবে মুরগি পালনের আধুনিক পদ্ধতির নাম হলো ডিপ লিটার। পরে হচ্ছে সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? উত্তর হবে ভিটামিন কে। পরে হচ্ছে 3-এর দাগে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো একটি। প্রশ্নের মান 3। প্রথম ব্রয়লার মুরগি কীভাবে তৈরি করা হয়েছে, এর বিশেষত্ব কী? ব্রয়লার মুরগি বা ব্রয়লার মানুষের তৈরি সংকর মুরগি যা শুধু মাংসের জন্য তৈরি করা হয়েছে। ব্রয়লার মুরগি নিম্নলিখিতভাবে তৈরি করা হয়েছে: পুরুষ কর্নিশ মোরগের সাথে স্ত্রী প্লাইমাউথ রক মুরগির মিলন ঘটিয়ে ব্রয়লার মুরগি সৃষ্টি করা হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে ব্রয়লার মুরগির বিশেষত্বগুলি হলো এই মুরগি দ্রুত বৃদ্ধি পায়, 5 থেকে 7 সপ্তাহে বিক্রি করার মতো ওজন হয় যা অন্যদের লাগে 12 থেকে 16 সপ্তাহ, নড়াচড়া কম করে বলে মাংস বেশি হয়। পরে হচ্ছে মৌমাছি চাষ বা পালন কিভাবে করা হয়? মৌমাছি পালন প্রধানত 2টি পদ্ধতিতে করা হয়, যথা দেশীয় পদ্ধতি। এই পদ্ধতিতে মৌমাছি পালন করা হয় না। গাছের ডাল, ঘরের দেওয়াল, কার্নিশ, কাঠের বাক্স, মাটির হাঁড়ি প্রভৃতিতে মৌচাক খোঁজা হয়। পরে আগুন, জল বা ধোঁয়া দিয়ে চাক ভেঙে মধু সংগ্রহ করা হয়। আধুনিক পদ্ধতি প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বনে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। একটি রানী ও কতগুলি শ্রমিক মৌমাছি এনে মৌচাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে আরও অনেক মৌমাছি মৌচাকে এসে জড়ো হয়। মৌমাছিরা মধু তৈরি করলে মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে তা সংগ্রহ করা হয়। পরে হচ্ছে খরিফ ফসল কাকে বলে? হচ্ছে কয়েকটি উদাহরণ দাও। তার হচ্ছে জোড়া কলম তৈরির পদ্ধতিটি আলোচনা করো। সাধারণত বর্ষার শুরুতে যে ফসলের চাষ শুরু হয় এবং বর্ষা শেষে ফসল তোলা হয় তাকে খারিফ ফসল বলে। উদাহরণ ধান, ভুট্টা, তুলা, চীনাবাদাম ইত্যাদি। জোড়া কলম পদ্ধতিটি হলো একটা চারাগাছের সঙ্গে উন্নত জাতের আম গাছের একটা শাখা একসঙ্গে জোড়া লাগিয়ে সুতুলি বা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। জোড়া লাগা সম্পূর্ণ হলে নির্বাচিত আম গাছটার জোড়ের নিচের দিকের অংশ ও চারাগাছের জোড়ের ওপরের দিকের অংশ কেটে ফেলা হয়। 3 জোড়া কলমের মাধ্যমে তৈরি হওয়া গাছটাকে কয়েকদিন ছায়ায় রেখে নার্সারিতে লাগানো হয়।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তারপরে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো।